জুলাই সনদ ইস্যুতে এনসিপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। ছোটখাটো সমস্যা দূরে রেখে সব দলকে ভোটে অংশ নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে সবাই নির্বাচনে অংশ নেই। গাজীপুরে এক আসনে বিএনপিতে সক্রিয় আওয়ামী লীগের কর্মী সমর্থক আর সুবিধাভোগীরা। তৃণমূলে ক্ষোভ, ত্যাগী যোগ্যরা মনোনয়ন না পেলে হাতছাড়া হবে আসনটি। আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে 9টা ইউনিয়নে আহ্বায়ক সদস্য সচিব করা হয়েছে। এখানে বিতর্কিত কোনো লোককে মনোনয়ন দেয় তাহলে এই আসনে পুনরুদ্ধার করা খুবই কঠিন হবে। শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণ ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসবে 4 দেশের বিশেষজ্ঞ দল। দ্রুততম সময়ে ই-গেট চালুর কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রামে বেড়েই চলেছে ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। বিশৃঙ্খল চলাচলে দেখা দিচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনা। ওয়ানডের পর এবার টি-20 সিরিজ জয়ের মিশন টাইগারদের সামনে। আজ থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ উইন্ডিজ সিরিজের প্রস্তুতি। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়া দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে এনসিপির একটি প্রতিনিধি দল। সকাল 10টায় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। এনসিপির পক্ষ থেকে রয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত আছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউর আলম মজুমদার, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার। সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে আজ আলোচনার কথা রয়েছে, তবে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, নির্বাচন ইত্যাদি ইস্যু গুরুত্ব পাবে। ছোটখাটো সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দৈনিক নয়া দিগন্তের বর্ষপূর্তি অনুষ্ঠানে এই আহ্বান জানিয়ে তিনি বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ। বিগত সরকারের আমলে 60 লাখ কর্মীকে মিথ্যা মামলা, 20,000 কর্মীকে গুমখুন করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা ইউনিক ফর্মুলায় বাকশাল কায়েম করেন। তখনকার সব সংবাদ মাধ্যম একসাথে তার দেয়া বয়ান তৈরি করত। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, বর্তমানের পত্রপত্রিকাগুলো বিগত সরকারের ভয়ের সংস্কৃতি তুলে আনতে পারেনি, তাই এখন গণমাধ্যমের দায়িত্ব সেগুলোকে তুলে আনা। আমি আহ্বান রাখবো সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই, গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসি। 15.5 বছরের স্বৈর শাসক, তারা এটা তাদের সাফল্য ছিল যে সবাইকে একই ন্যারেটিভে কথা বলতে তারা সফল হয়েছিলেন, বাধ্য করতে পেরেছিলেন বা সফল হয়েছিলেন। দৈনিক নয়া দিগন্ত এই জায়গায় কঠিন এক বিপ্লবী ভূমিকা পালন করেছে, কিন্তু আমি মনে করি একই জবান, একই ন্যারেটিভ চাপিয়ে দেওয়া। আপনাকে আপনার নিউজ পেপার, যে নিউজ পেপার পড়ছেন সেই নিউজ পেপার আপনাকে শিখাচ্ছে আপনি আপনাকে ঘৃণা করার জন্য, যে আপনি যে কাজটা করতেছেন অন্যায় করছেন। জুলাই সনদ স্বাক্ষর নিয়ে এনসিপি যে নাটক মঞ্চস্থ করলো তা কাম্য ছিল না। এটা জাতীয় ঐক্যের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে না। রাজনীতিতে স্থিতিশীলতা ও নির্বাচন ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সব কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক অবস্থার মধ্য দিয়ে নিয়ে যাওয়া জরুরি, আর সেখানে পারস্পরিক মতপার্থক্য থাকলেও ঐক্যবদ্ধ থাকা উচিত। অনুষ্ঠানে জামায়াতের মজলিসে সুরা সদস্য কামাল আহমেদ বলেছেন, স্থানীয়ভাবে রাজনৈতিক প্রতিপক্ষের উপরে হামলার সংখ্যা চলছে, তা দূর করা উচিত। দলগুলো কেন্দ্রীয়ভাবে তা নিয়ন্ত্রণ করবে বলে আশাবাদ জানান তিনি। আর তা না হলে আসছে নির্বাচনের পরিবেশ নষ্ট করবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেছেন, এখন আইন করা সম্ভব নয়, সবটাই অধ্যাদেশ, আর যেটা আগামী সংসদে পাশ হতে হবে। এর ফলে সংবিধানকে এড়িয়ে
কোনো আদেশ দেয়া সমীচীন হবে না, সেটা নতুন সংকট তৈরি করবে। যুগান্তর আয়োজিত গোলটেবিল আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত হয়েছেন। অনেক সংসদীয় আসনে বিএনপির ৫ থেকে ৭ জন মনোনয়ন প্রত্যাশী, যাদের কেউ কেউ দীর্ঘদিনের রাজপথের আন্দোলনে না থেকেও ৫ আগস্টের পরে সক্রিয় হয়েছেন, বাগিয়ে নিয়েছেন পদ, প্রভাব খাটিয়ে নিজেদের মতো করে স্থানীয় কমিটিও করেছেন। পুরনো ত্যাগীদের বদলে জায়গা পেয়েছেন আওয়ামী লীগের কর্মী সমর্থক এবং সুবিধাভোগীরা। প্রার্থী চূড়ান্ত করতে সেসব হিসেব না করলে ধানের শীষের জয় হাতছাড়া হবার শঙ্কাও আছে। রাজধানীর পাশের গাজীপুর ১ আসনে সরেজমিন ঘুরে সেই চিত্রই দেখলেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। বিধান কৃষ্ণ বর্মন জাতীয়তাবাদী ক্ষুদ্র নৃগোষ্ঠী দলের কেন্দ্রীয় এই সহসভাপতি, গাজীপুর ১ আসনের মৌচাক ইউনিয়ন বিএনপির ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। রাজপথে ছিলেন, পালিয়ে বেরিয়েছেন, জেলও খেটেছেন, কিন্তু ৫ আগস্টের পর বিধান কৃষ্ণ বর্মনের মতো এই সংসদীয় আসনের বেশ কয়েকটি ইউনিয়নের সাবেক দায়িত্বশীলদের অনেকেই পদবঞ্চিত। সিনিয়র সহসভাপতি ছিলাম মৌচাক ইউনিয়নের এবং উপজেলা সাংগঠনিক সহসভাপতি ছিলাম, কিন্তু আমাদের মূল্যায়ন করা হয় না। অ্যাডভোকেট কামরুল ছিল সভাপতি এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক, তাকেও কোনো মূল্যায়ন করা হয় না। মৌচাকের বিষয়টা আমি বলতেছি, আর যারা নির্যাতিত নিপীড়িত নেতা তাদের কাউকে মূল্যায়ন করে না, এখানেই দুঃখ। আমি চাপার বিএনপির সভাপতি, কালিয়াকৈর উপজেলা বিএনপির সহসভাপতি। আমার ইউনিয়নে যাকে আহ্বায়ক করা হয়েছে, এই 17 বছর তিনি রাজপথে ছিলেন না। রাজধানী ঢাকার পাশে শিল্পাঞ্চল খ্যাত কোনাবাড়ি, কাশিমপুর, কালিয়াকৈর নিয়ে গঠিত গাজীপুর ১ সংসদীয় আসন। বিগত কোনো নির্বাচনেই যে আসনে জয় পায়নি ধানের শীষ প্রতীকের বিএনপি। একসময়ের প্রভাবশালী নেতা তানভীর আহমেদ সিদ্দিকী বারবার হেরেছেন এই আসনে। এবারও তাঁর 2 ছেলে ইরাদ আহমেদ ও ইশরাক আহমেদ মনোনয়ন প্রত্যাশী। তৃণমূলের অভিযোগ, দীর্ঘ 17 বছরের আন্দোলনে নিষ্ক্রিয় ছিল এই পরিবার। ৫ আগস্ট পরবর্তী সময়ে বাগিয়ে নেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব পদ। এরপর প্রভাব খাটিয়ে সংসদীয় আসন গাজীপুর ১-এ বিভিন্ন কমিটি গঠন করেছেন। বাদ পড়েছেন দীর্ঘদিনের নিপীড়ন নির্যাতনের শিকার ও সক্রিয় নেতাকর্মীরা, জানিয়ে ক্ষুব্ধ তৃণমূল। কাউকে না ডেকে নিজেই কমিটি দিয়ে পকেট কমিটি দিয়েছে। 90% এই ধরনের লোকরে উনি নিয়ে আসছেন, যাদেরকে আমরা আওয়ামী লীগের দূষণ হিসেবে জানি। আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে 9টা ইউনিয়নে আহ্বায়ক সদস্য সচিব করা হয়েছে। যারা ত্যাগী মাটি থেকেছে, নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছে, এই ধরনের যদি কাউকে এই আসন থেকে নমিনেশন দেওয়া হয়, তাহলে অবশ্যই ইনশাল্লাহ ধানের শীষ বিজয়ী হবে। প্রার্থী সিলেকশনের ব্যাপারেও দলের অনেক চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিবে বলে আমি বিশ্বাস করি। এখানে বিতর্কিত কোনো লোককে মনোনয়ন দেয়, তাহলে এই আসনে পুনরুদ্ধার করা খুবই কঠিন হবে। এই আসনে ধানের শীষ নিয়ে লড়তে চান কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, মুজিবুর রহমান, হেলাল উদ্দিনও। কেবল 1 আসনের এত প্রার্থী থেকে দল কাকে চূড়ান্ত করবে? কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর 1 আসনের মনোনয়ন প্রত্যাশী সাইয়েদুল আলম বাবুল আশা প্রকাশ করেন ত্যাগীদের মূল্যায়নের। দলের প্রতি কার কতটা ডেডিকেশন আছে, কে কতটা দলের দুঃসময়ে পাশে ছিল, তাদের সম্বন্ধেও সকল খোঁজ খবর, রেকর্ড, ডকুমেন্ট সবকিছু তো প্রমাণিত। কোনো কোনো সময় ধানের শীষের জোয়ার বা নৌকার জোয়ার, অমুক জোয়ার, এখন আর জোয়ারে নির্বাচন হবে না। এখন হবে যোগ্য ভালো প্রার্থী দেখেই এই নতুন জেনারেশন অন্তত ভোট দিবে। প্রার্থী কিংবা নেতৃত্ব নির্বাচনে পক্ষপাতিত্ব হলে বা দীর্ঘ রাজনীতি ও সক্রিয়তার মূল্যায়ন না হলে পরিবর্তিত পরিস্থিতিতে দল হিসেবে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা। একসময়ের তুমুল জনপ্রিয় ব্যান্ড দল ডিফারেন্ট টাচের একটি পলিটিক্যাল স্যাটায়ার সং ছিল, যে গানে তারা বলছেন, এমন হায় একবার দুইবার নেতা হইতে চায়, বড় স্বাদ একবার আমি মিনিস্টার হইব, মিনিস্টারি না পাইলেও এমপি হব। দেশজুড়ে যেন সেই এমপি হওয়ার দৌড়ে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়। কিন্তু কে আসলে সংসদ সদস্য নির্বাচিত হবেন কিংবা বিএনপির দল হিসেবে তাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে কাকে প্রাধান্য দেবেন? দীর্ঘদিনের নিপীড়ন নির্যাতনের আন্দোলন সংগ্রামে প্রতিনিধিত্বকারী এবং স্থানীয় সমস্যা চিহ্নিত করতে পারে এমন নেতৃত্ব, নাকি 5 আগস্ট পরবর্তী সময়ে কিংবা নিরাপদে থেকে রাজনীতি করে যাওয়া সেই মানুষটিকে? এটি নির্ধারণ করাই দল হিসেবে বিএনপির এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, গাজীপুর, ঢাকা। Amazing.
জুলাই সনদকে ঘিরে দেশের রাজনীতিতে ত্রিমুখী বিভাজন তৈরি হয়েছে। বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে সংস্কার নিয়ে গড়ে ওঠা ঐক্যে যেন ফাটল ধরেছে। জুলাই সনদ স্বাক্ষরের পর জামায়াত, বিএনপি নিয়ে এনসিপি নেতাদের বক্তব্যে রাজনীতির আগুনে আরও ঘি ঢেলেছে। বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমদ অবশ্য বলছেন, এনসিপি নতুন দল, নেতাদের রাজনৈতিক অভিজ্ঞতা কম, তাই তাদের মন্তব্য বিএনপি কিছু মনে করে না। আর জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেছেন, পিআর নিয়ে তার দল কোনো অপকৌশলের আশ্রয় নেয়নি। আর এনসিপির আখতার হোসেন বলছেন, জুলাই সনদ, গণভোট, নোট অফ ডিসেন্ট নিয়ে দলগুলোর মধ্যে টানাপোড়েন এখনো কাটেনি। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর সামনে আসে সংস্কার ও জুলাই সনদের বিষয়টি। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো দফায় দফায় বৈঠকে নানা বিষয়ে সবাই একমত হন, আবার অনেক বিষয়ে দ্বিমত রয়ে যায়। এই অবস্থার মধ্যেই জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টি সামনে আসে। বিএনপি সহ কিছু দল সেটি স্বাক্ষরের কথা বললেও নতুন দল এনসিপি ও জামায়াতের অবস্থান ছিল ভিন্ন। সনদের আইনি ভিত্তি কি হবে সেটি নিশ্চিত না হলে স্বাক্ষর করবে না বলে জানায় এনসিপি। জামায়াতের গড়িমসি থাকলেও শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করে। এরপর এনসিপি ও জামায়াত নেতাদের একের পর এক মন্তব্য পরিস্থিতি আরো ঘোলাটে করেছে। জুলাই সনদ নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে দ্বন্দ্ব কেন? এনসিপি নেতা আখতার হোসেন জানান, নোট অফ ডিসেন্ট সহ গণভোটের মতো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন রয়েছে। গণভোটের বিষয়টাকে সুরাহা করা হয়, নোট অফ ডিসেন্টের বিষয়টা সুরাহা করা হয়, আর যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হবে তার বদলে যেটাকে সংস্কারকৃত সংবিধান 2026 হিসেবে যদি উপস্থাপন করা হয়, তবেই এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাস্তবায়নের বিষয়টা নিয়ে এক ধরনের টানাপোড়েন রয়েছে, সেটাকে একটা সমাধানের জায়গায় নিয়ে আসা সম্ভব হবে। যদিও এ নিয়ে বিএনপি, জামায়াতের অন্য ভাষ্য। এরা সদ্য সাবালক হয়েছে, নতুন পার্টি, তাদের প্রতি আমাদের স্নেহ ভালোবাসা রয়েছে। তারা কি বললো এটা আমরা মাইন্ড করি না। রাজনৈতিক ক্ষেত্রে তারা অনভিজ্ঞ। একটা ভুল হয়েছে, এদেরকে যে মন্ত্রিসভা দিয়ে দলটার 12টা বাজিয়ে দিয়েছে প্রফেসর ইউনূস। এরা যদি মন্ত্রিসভায় যোগ না দিত, বাইরে থাকতো, এদের সমর্থন আরও অনেক বাড়তো। কিন্তু মন্ত্রিসভায় যোগদান করার ফলে তাদের আসল চেহারা জনগণের সামনে উন্মোচিত হয়েছে। আমরা তো একসাথেই ছিলাম, আছি, থাকবো এই প্রত্যাশা রাখি। এটা যদি কোনো মহলকে সন্তুষ্ট করার জন্য হয়, অথবা রাজনৈতিক কোনো অসৎ উদ্দেশ্য হয়, এবং সেই ক্ষেত্রে যদি দেশের জন্য কোনো ক্ষতিকর পরিস্থিতি দেখে আনে, সেটা তাদের দায়িত্ব নিতে হবে যারা জনভূমিকা রাখছে। জুলাই সনদে স্বাক্ষরের সময়সীমা শেষ হবে 31 অক্টোবর। এনসিপি বলছে, সনদের আইনি ভিত্তি সহ 3টি শর্ত পূরণ হলে স্বাক্ষর করবে তারা। ঐকমত্য কমিশন যদি আমাদেরকে তাদের এই মেয়াদ বৃদ্ধির সময়কালে আলোচনার জন্য আমাদেরকে আহ্বান করে, সে আলোচনায় আমরা অবশ্যই অংশগ্রহণ করব। কিন্তু যদি সে আলোচনাগুলোর মধ্য দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া, সেটাকে বাস্তবায়নের জায়গাটাতে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি হওয়া, এই জায়গাগুলো অপ্রত্যাশিতভাবে যদি না হয়, সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমাদেরকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপি ও জামায়াতকে নিয়ে করা পোস্ট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। জামায়াতের উদ্দেশ্যে লেখেন, পিআর আন্দোলন ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। ঐকমত্য কমিশনের আলোচনার সময়টাতে জামাত যেই আলোচনাটা এই সময়টাতে নিষ্প্রয়োজন, যে আলোচনাটা এখনকার জন্য বাস্তবসম্মত নয়, পিআরের আলোচনাটা নিম্নকক্ষের ক্ষেত্রে, সেটাকেই যখন প্রধান এজেন্ডা আকারে উপস্থাপন করা হয়েছে, সেটার মধ্য দিয়ে আসলে সংস্কারের যে সামগ্রিক আলোচনা, সেটা যে গুরুত্বহীন হয়ে পড়লো, সেই কথাটাই তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে ব্যক্ত করেছেন। যারা আজকে বলে দলীয় এজেন্ডা পিআর, তাহলে দলীয় এজেন্ডা হিসেবে যারা পিআর গ্রহণ করছে বা দাবি জানাচ্ছে, তো ঐক্যপক্ষে তো ওনারও পিআর দাবি করেছে, তাহলে ওরা পিআরের বিপক্ষে অবস্থা নিচ্ছে কিনা এটা স্পষ্ট করে। আমরা এই অপকৌশল হিসাবে করিনি, আমরা সিনসিয়ারলি করেছি, যাতে পিআর হতে ইলেকশন হলে দেশে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হবে। নতুন দল আস্তে আস্তে তারা ভালো হবে, এটাই আমরা কামনা করি। এরা কি বললো এটা নিয়ে আমরা মাথা ঘামাই না, দেশের জনগণ এটা নিয়ে কোনো মাথা ঘামায় না। তবে জামাত সম্বন্ধে যা বলেছে সঠিক বলেছেন। তারপর
তারপরও গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে সেটার জন্য সব দল ছাড়ের মানসিকতা দিয়ে এগিয়ে আসবে বলে আশা নেতাদের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এই মুহূর্তে ব্রিফ করছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। সরাসরি যাচ্ছি আমরা। গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করে বাংলাদেশের মানুষের মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের জায়গাগুলোকে নিশ্চিত করাই আমাদের লক্ষ্যের জায়গা ছিল। যে লক্ষ্যকে মাথায় রেখে 24-এর অভ্যুত্থানে আমাদের বীর শহীদেরা জীবন দিয়েছেন, আমাদের ভাইয়েরা আহত হয়েছেন, অঙ্গহানি ঘটেছে, সেই অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় ধরে ঐক্যবদ্ধ কমিশনে উপস্থিত হয়েছে। ঐক্যবদ্ধ কমিশনে আমরা অনেকগুলো সংস্কার প্রস্তাবনার ব্যাপারে আমরা কথা বলেছি। এমন অনেকগুলো প্রস্তাবনার বিষয়ে আমরা কথা বলেছি যেগুলো মূল প্রস্তাবনা গৃহীত হলে বাংলাদেশের সামগ্রিক কাঠামোগত জায়গায় সবথেকে বড় পরিবর্তন অর্জিত হতো। যদিও মূল প্রস্তাবনার বাইরে এসে সংশোধিত প্রস্তাবনার সঙ্গে আমাদের একমত হতে হয়েছে, তারপরেও জুলাই সনদে যতটুকু বিষয়ে আমরা একমত হতে পেরেছি সেটাও আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে একটা বড় ধরনের অগ্রগতি সাধন করবে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু জুলাই সনদের যে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি, কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই বিষয়গুলোকে বাস্তবায়নের আড়ালে রেখে শুধুমাত্র কাগজে দলিলে পরিণত করার এক ধরনের প্রবণতা আমরা রাজনৈতিক কিছু শক্তির মধ্যে আমরা প্রত্যক্ষ করেছি। সে জায়গা থেকেই ঐক্যবদ্ধ কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে দীর্ঘ সময়ব্যাপী আলোচনার প্রস্তাবনা আমরা করেছিলাম। কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি আদেশ, গণভোট এবং সামনের সংসদকে দ্বিত্ব ক্ষমতা প্রদানের মধ্য দিয়ে কনস্টিটিউয়েন্ট পাওয়ার অ্যাপ্লাই করার সুযোগ দিয়ে একটি সংস্কারকৃত সংবিধান প্রণয়নের বিষয়ে আমরা রাজনৈতিক দলগুলো সকলে একমত হয়েছি। কিন্তু আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে একমত হওয়া সত্ত্বেও সে আইনি ভিত্তি কিভাবে অর্জিত হবে, সেটা কখন থেকে কার্যকর হবে, সেই জায়গাগুলো জনগণের কাছে এখনো পর্যন্ত খোলাসা করা হয় নাই। আইনি ভিত্তির জায়গাগুলোকে পরিষ্কার না করেই সরকার এবং ঐক্যমত্য কমিশন জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান সম্পন্ন করেছে। গত 17 তারিখের জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা অংশগ্রহণ থেকে বিরত থেকেছি। আমরা মনে করি জুলাই সনদ স্বাক্ষর শুধুমাত্র আনুষ্ঠানিকতা। যদি বাস্তবায়ন ব্যতিরেকে জুলাই সনদ স্বাক্ষরিত হয় তাহলে আমরা যতটুকু অর্জন করতে চেয়েছিলাম সে অর্জন ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। সে কারণে জুলাই সনদ স্বাক্ষরকেই আমরা মূল বিষয়বস্তু মনে করি না, আমরা এটাকে আনুষ্ঠানিকতা হিসেবে দেখি। বরং জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সেই আদেশের বিষয়ে কাছে পরিষ্কার বার্তা উপস্থাপন করে জুলাই সনদকে পরিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি নাই, কিন্তু অনেক আগে থেকেই আমরা এই কথা বলে আসছি যে জুলাই সনদের যতটুকু অর্জন সেটাকেও যদি পরিপূর্ণভাবে আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে অবশ্যই এই বাস্তবায়নের পথরেখা জাতির কাছে পরিষ্কার করতে হবে এবং আমরা ঐক্যমত্য কমিশনের সঙ্গে আমাদের আলোচনা চলমান রাখব। সেই হিসেবেই ঐক্যমত্য কমিশন এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে আজকে একটি দ্বিপাক্ষিক আলোচনা অনানুষ্ঠানিকভাবেই অনুষ্ঠিত হয়েছে। সে আলোচনাতে আমরা কমিশনের কাছে আমাদের দাবিসমূহ আবারও পুনর্ব্যক্ত করেছি। আমরা দাবি জানিয়েছি যে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সে আদেশের ড্রাফট, সে আদেশের বিষয়বস্তু, সে আদেশের পরিধি, প্রত্যেকটা জিনিস জাতির কাছে উপস্থাপন করতে হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নি দুর্ঘটনার কারণ ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসবেন 4 দেশের বিশেষজ্ঞরা। এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো কমপ্লেক্স ও ই গেট পরিদর্শন শেষে তিনি বলেছেন, প্রবাসীরা যেন হয়রানির শিকার না হয় সে বিষয়টি মাথায় রেখেই দ্রুততম সময়ের মধ্যে শাহজালাল বিমানবন্দরে ই গেট চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটি চালু হলে প্রবাসীরা বিমানবন্দরে নির্বিঘ্নে তাদের সকল প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন বলেও জানান তিনি।
এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, অন্তত 30 জন আহত হয়েছেন। সকালে সদরের বিরামপুর এলাকায় এই ঘটনা। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার সহ বিভিন্ন বিষয় নিয়ে গ্রামের একই পরিবারের 6 ভাইয়ের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি 2 ভাই স্থানীয় প্রভাবশালী সাচ্চু মিয়ার দলে যোগ দেয়। বাকি 4 ভাই পশ্চিম পাড়ার সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদের গ্রুপে যোগ দেয়। গতরাতে তাদের মা মারা গেলে 4 ভাই দাফন সম্পন্ন করে, আর বাকি 2 ভাই দাফন কাজে অংশ নিতে না পারায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের বাড়িতে আগুন দেয়। এরই জেরে সকালে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়, রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। এ সময় নাসির মিয়া নামের একজন প্রাণ হারান, আর উভয় পক্ষের অন্তত 30 জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। এলাকার পরিস্থিতি থমথমে। আর ভাইয়ের যে গোষ্ঠীটা গ্রুপটা আছে তারা তার মাকে দাফন করেছেন। নুরুল হক ঘরের বাড়ির বাইরে ছিলেন, সে আইসা সে দাফনে অংশগ্রহণ করতে পারে নাই বিধায় তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয় এবং তারা তার ভাইয়ের ঘরে আগুন দিয়ে দেয়। গতকালকে আগুন দিয়ে দেওয়ার ফলে সেই যে ঘটনার সূত্রপাত হয় এবং সেই ঘটনার সূত্র ধরে আজকে ভোরবেলায় এই যে গোষ্ঠীগত দ্বন্দ্ব যেটা গোষ্ঠীতে যদি বিভক্ত ছিল, সকালবেলা সেই গোষ্ঠীর দ্বন্দ্বে আজকে একজন নিহত হয়। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। ফরিদপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ভ্যানের 2 যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাতে বোয়ালমারী উপজেলার মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা হয়। নিহতরা হলেন বিপ্লব কুমার, মধু সাহা, নারায়ণ সাহা। পুলিশ জানায়, আশ্রমে নামযজ্ঞ শুনে ব্যাটারি চালিত ভ্যানে করে তারা বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎই ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলে 2 জনই প্রাণ হারান, আর ভ্যানের চালক ও 4 যাত্রী আহত হয়। খবর পেয়ে ট্রাকটি জব্দ করেছে পুলিশ, তবে চালক ও হেলপার পালিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নওগাঁর ধামইরহাটে গরু বোঝাই ট্রলি উল্টে 2 জনের প্রাণ গেছে। সকালে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ধামইরহাট থেকে গরু নিয়ে জয়পুরহাট যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। এ সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে ধান খেতে পড়ে গিয়ে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান মাসুদুর রহমান ও ভুট্টুর রহমান। চট্টগ্রামে বেড়েই চলেছে ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। প্রধান সড়কে চলাচল নিষিদ্ধ হলেও বেশিরভাগ ক্ষেত্রেই চালকেরা মানছেন না। অদক্ষ চালক ও বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে, যানজটও বেড়েছে। পুলিশ জব্দ করলেও জরিমানা দিয়ে আবারও সেই সড়ক দখল করছে এসব অটোরিকশা। সড়কের শৃঙ্খলা ফেরাতে স্থায়ীভাবে বন্ধের দাবি যাত্রী পথচারীদের। প্রধান সড়কে চলাচল নিষিদ্ধ হলেও চট্টগ্রাম নগর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। গত কয়েক বছরে এসব অটোরিকশার কারণে বেড়েছে যানজট, প্রায়শ ঘটছে দুর্ঘটনা। এদিক থেকে ডাইনে ঢুকিয়ে দেয়, এদিক থেকে বামে ঢুকিয়ে দেয়, প্রচুর অ্যাক্সিডেন্ট করে ওরা। তারা নিয়মকানুন শিখে নাই, যার কারণে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয় বেশি। চালানোর কোনো গতি নেই, গতি ছাড়া চালাচ্ছে জোরে গাড়ি, বেপরোয়া গাড়ি চালাচ্ছে। এখানে অটো একবারে চলা নিষিদ্ধ। বর্তমানে যে অটোওয়ালারা আমাদেরকে মারে, ফ্রি ফেলে তো একদম হাওয়ার জাহাজ চলায়, এরকমই চালাতে থাকে। ট্রাফিক পুলিশের হিসেব অনুযায়ী চট্টগ্রাম নগরে প্রায় 1.5 লাখ ব্যাটারি চালিত রিকশা রয়েছে। প্রতিদিন 100 থেকে 150 ব্যাটারি চালিত রিকশা জব্দ করছে পুলিশ। তবে জরিমানা পরিশোধের পর ছাড়া পেয়ে আবারও নামছে সড়কে। আমরা এখান থেকে ধরবে, ডাম্পিংয়ে নিয়ে যাবে, মুন্সিরাবাদ নিয়ে গিয়ে ওখান থেকে 5,000 10,000 টাকা খাবে, খাই ছাড়িয়ে দেবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক করে, যারা পুলিশ অথবা যারা আইনশৃঙ্খলা, এদের দিয়ে যদি এগুলো ঠিক করা যায়। প্রশাসন যেটা উদ্যোগ নেই, উদ্যোগটা কি থাকতে হবে, কাজের কথায় কাজে কি থাকতে হবে, মিল থাকতে হবে। অদক্ষ চালক ও বেপরোয়া গতিতে এক একটি রিকশা হয়ে উঠে গতিদানব। সড়কে শৃঙ্খলা ফেরাতে এসব অটোরিকশা স্থায়ীভাবে বন্ধের দাবি যাত্রী পথচারীদের। অনেক মানুষ পঙ্গু হয়েছে, আমার দৃষ্টিতে এটা না থাকাটাই বেটার। এটা কারণ আমাদের জনসাধারণের চলাফেরাই আপনারা বিগত সময় দেখছেন অনেক রকম সমস্যা হয়েছে এগুলোর কারণে। কমপ্লিটলি ব্যান না করা পর্যন্ত এগুলো অ্যাকচুয়ালি রাস্তাঘাটে খুব বড় বড় অ্যাক্সিডেন্ট করবে। আমার মতে গভর্নমেন্টের উচিত, বর্তমান প্রশাসনের উচিত যেটা টোটালি একেবারে ব্যান করে দেওয়া। দ্রুত সময়ের মধ্যে লাগাম টানা না গেলে সড়কে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। জুবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দিন দিন কর্মহীন মানুষের সংখ্যা বাড়ছে।
অর্থনীতিতে চাঞ্চল্য কমে যাওয়ায় সংকট তৈরি হচ্ছে। উচ্চতর ডিগ্রি নিয়েও মিলছে না কাঙ্ক্ষিত কাজের সুযোগ। মূলত বিপুল সংখ্যক কর্মসংস্থানের যোগান দেয় তৈরি পোশাক এবং রেমিটেন্স খাত, কিন্তু পরিবর্তিত সময় এই দুই খাতেই অবস্থার উন্নতি হয়নি, বরং সংকট বেড়েছে। উদ্যোক্তারা জানান, অনিশ্চয়তা দূর করে উৎপাদন ব্যবস্থায় গতি ফেরাতে হবে। বিশ্লেষকরা বলছেন, দক্ষ মানব সম্পদ তৈরি করার বিকল্প নেই। পোশাক খাত বলা যায় দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। মূলত সস্তা শ্রমকে পুঁজি করেই তৈরি হয় অবস্থান। কিন্তু পোশাক খাতে কমছে কাজের সুযোগ, পরিবর্তিত অবস্থায় সংকুচিত হয়েছে উৎপাদন। তথ্য বলছে 1 বছরে বন্ধ হয়েছে শতাধিক কারখানা, বেকার হয়েছে লক্ষাধিক শ্রমিক। নতুন করে কিছু কারখানা তৈরি হলেও সেসব কারখানায় হয়নি পর্যাপ্ত কাজের ব্যবস্থা। কর্মসংস্থানের বৃহৎ এই উৎসে এখন অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জ স্পষ্ট। 100টা ফ্যাক্টরি যদি বন্ধ হয় তাহলে হয়তো আসতেছে 30টা। তো ফলে ওই 100টা ফ্যাক্টরির যে জনবল, এটা ওই 30টাতে অ্যাকোমোডেট করা সম্ভব না। তো যার ফলে জবলেস যারা হচ্ছে তাদের খুব কঠিন পরিস্থিতির মধ্যেই যেতে হচ্ছে এবং হবে। সামনেও আরো অনেক ফ্যাক্টরি বন্ধ হবে। কর্মসংস্থানের অন্যতম আরেক বড় উৎস জনশক্তি, কিন্তু শ্রমবাজারে তেমন বাড়ছে না অবস্থান। বস্ত্র এবং জনশক্তি কর্মসংস্থানে এই দুই খাত নির্ভরতায় বেড়েছে সংকট। দুইটি প্রবৃদ্ধির স্তম্ভের উপর দাঁড়িয়েই কিন্তু বাংলাদেশ সবসময় কথা বলছি। তৈরি পোশাক খাত, রেমিটেন্স, দুইটারই সেলিং পয়েন্ট হচ্ছে সস্তা শ্রম। আমাদের তো নতুন প্রবৃদ্ধির চালক বের করতে হবে, এবং সেই নতুন প্রবৃদ্ধির চালক যে খাতগুলো, সেগুলো কিন্তু এক ধরনের নীরবে তারা প্রস্তুত হয়েছে। দক্ষ মানব সম্পদ তৈরিতে তেমন সাফল্য নেই। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা মনে করেন, দক্ষতা অর্জনে নানামুখী উদ্যোগ আছে, কিন্তু কর্মসংস্থান নিশ্চিত হচ্ছে কমই। শিক্ষার বিস্তার ঘটছে, কিন্তু মানব সম্পদ তৈরি হচ্ছে না। এই যে একটা সমীকরণের মধ্যে আমরা আটকে গেছি, এটা সেই ধরনের উপলব্ধিও নাই, অন্তর্বর্তী সরকারও নাই। স্কিলস নিয়ে শত শত প্রজেক্ট আছে, দাতা সংস্থারও অর্থ দেয়, আমাদের ইয়েরও আছে, আমাদের সরকারেরও আছে, কিন্তু স্কিলসের ইয়েটা কোথায়, আপনার সে ফলাফলটা কোথায়? আমরা তো ফলাফলটা সেইভাবে দেখতে পারি না। পরিবর্তিত এই সময়ে কমেছে সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড, অনিশ্চয়তায় হচ্ছে না নতুন তেমন কোনো বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক সংস্কারও থমকে গেছে। বেকারত্ব কোনো স্বল্পকালীন একটা প্রকল্পের বিষয় নয়, এটা হচ্ছে সার্বিকভাবে আমাদের অর্থনীতির চাকাটাকে অন্য স্তরে গতি নিয়ে আসা, অন্যভাবে বেগবান করা। প্রাতিষ্ঠানিক সংস্কার, আপনার অংশীজনের সাথে পরামর্শে যে বিষয়, নীতি জগৎটাকে ঠিক করা, সার্বিক ব্যবসার পরিবেশগুলো ঠিক করা। সার্বিকভাবে বেকারত্ব এবং কর্মহীনতায় বাড়ছে হতাশা। উৎপাদন নিশ্চিত করা না গেলে বাড়বে অস্থিরতা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা, প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন ভোলার প্রায় 3 লাখ জেলে। মাছ ধরার জাল, নৌকা, ট্রলার মেরামত করছেন তারা। আশা, কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ ধরে ধার দেনা পরিশোধের মাধ্যমে ঘুরে দাঁড়াবেন আবার। জালের ফাঁসে বাধা জীবন জীবিকা, তাই মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় ফুরিয়ে আসায় নদী পাড়ে জমে উঠেছে কর্মব্যস্ততা। শনিবার মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা, তাই ঋণ নিয়ে নৌকা মেরামত আর জাল কিনেছেন অনেকে। কেউ আবার পুরনো জালকেই মেরামত করছেন। মেঘনা ও তেঁতুলিয়া নদীতে প্রস্তুত রয়েছে সারি সারি নৌকা আর ট্রলার। জাল ফল করছি অভিযানের 22 দিন বইটা থেকে বাসায় লাইন ফ্যান করে নামি ছায়াল্লা কি করে মালিকে। প্রত্যেক সিজন শেষে আমরা ধার দেনা করে জাল নৌকার কাজ কাম করে আমরা মনে করি নামতে। নিষেধাজ্ঞার সময়টা খুব একটা ভালো কাটেনি জেলেদের। নদীতে গিয়ে কাঙ্ক্ষিত ইলিশ শিকার করে দিন বদলের আশা তাদের। সরকার আমাদের 25 কেজি চাল দিচ্ছে, দেখি সংসার চলে, দেনা বেনা করে সাবার করছি, মাসের দেনা বেনা বাড়ি করে ছাড়ে না। লোন লইছি 60,000 টাকা, 60,000 টাকা লোন লইছি। মনে করেন আমরা নদীতে নামবো, আল্লাহ যদি মাছ দেয় তো আর কোনো কথা নেই, আমরা পুরো ঋণ পরিশোধ করতে পারবো। মৎস্য কর্মকর্তার দাবি, চলতি মৌসুমে মা ইলিশ রক্ষায় সফল হয়েছে তাদের অভিযান।
আমরা আশা করি জেলেরা মাছ পাবে এবং তারা তাদের যে লোকসান বা ক্ষতি তারা তুলে নিতে পারবেন, যে এই অভিযানটা ভোলা জেলায় সফল হয়েছে। নিষেধাজ্ঞার সময় জেলার ৭ উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অভিযানে ২ শতাধিক জেলেকে আটক এবং বিপুল পরিমাণ জাল জব্দ করেছে মৎস্য ও কোস্টগার্ড। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দুই লাতিন প্রতিবেশী ভেনেজুয়েলা কলম্বিয়ার সাথে উত্তেজনার মধ্যে অঞ্চলটিতে সামরিক তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ক্যারিবিয়ান সাগরে মোতায়েন করছে সবচেয়ে বড় রণতরী জেরাল্ড এয়ার ফোর্স। শুক্রবার এই তথ্য জানিয়েছে পেন্টাগন। এর মধ্যে লাতিন অঞ্চলের দিকে রওনা হয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ারটির বহর। মার্কিন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, বানোয়াট কাহিনীকে কারণ বানিয়ে স্থায়ী যুদ্ধ শুরুর পায়তারা করছে যুক্তরাষ্ট্র। ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতায় নাটকীয় সংযোজন। এবার মোতায়েন করছে বিমানবাহী রণতরী। অঞ্চলটিতে আগে থেকেই উপস্থিত রয়েছে ৮টি যুদ্ধজাহাজ। এই বহরে যুক্ত হচ্ছে ৯০টি যুদ্ধ বিমান বহনের সক্ষম ইউএসএস জেরাল্ড এয়ার ফোর্স ও ৫টি ডেস্ট্রয়ার, পারমাণবিক সাবমেরিন ও F-35 এয়ারক্রাফট। আগে থেকে উপস্থিত ৬,০০০ মেরিন সেনা ও ক্রুর সাথে যোগ দেবেন আরও ৪,৫০০ সেনা। শোনা গেছে শুক্রবারই ভূমধ্যসাগর থেকে ক্যারিবীয় সাগরের দিকে রওনা দিয়েছে মার্কিন নৌবহর। কবে নাগাদ পৌঁছাবে জানা যায়নি। পেন্টাগন জানিয়েছে, সাউদার্ন কমান্ড এলাকায় নজরদারি বৃদ্ধি তাদের উদ্দেশ্য। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অভিযোগ, তাকে ক্ষমতা থেকে উৎখাত যুক্তরাষ্ট্রের লক্ষ্য। যুক্তরাষ্ট্রের মানুষ জানেন তারা একটি নতুন স্থায়ী যুদ্ধ তৈরি করতে চাইছে। যদিও ক্যারিবীয়রা সহ দক্ষিণ আমেরিকা জানিয়েছে তারা যুদ্ধ চায় না, শান্তি, সমৃদ্ধি, ঐক্য চায়। যুক্তরাষ্ট্র বলতে পারবে না আমরা পরমাণু অস্ত্র তৈরি করছি, তাদের দিকে মিসাইল তাক করেছি, তাই না? আর সেজন্যই একটি অতিরঞ্জিত মিথ্যা ব্যাখ্যা তৈরি করেছে। ভেনেজুয়েলার প্রতিবেশী দেশের সাথেও যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়েছে আরও। কলম্বিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। যদিও এই পদক্ষেপের তোয়াক্কা করছেন না গুস্তাভো পেট্রো। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মাফিয়াদের সাথে মিত্রতার অভিযোগ করেন তিনি। সারসংক্ষেপ করলে দাঁড়ায়, মার্কিন সরকার কলম্বিয়ার মাফিয়াদের মিত্র হিসেবে বেছে নিয়েছে। জাতিসংঘে আমার ভাষণের কারণে আমাকে সাজা দিতে চাইছে তারা, যাতে আমার কণ্ঠ আর শোনা না যায়। আমি কখনো যুক্তরাষ্ট্রে ব্যবসা করিনি, সেখানে কোনো ডলারও নেই, তাই আমার অ্যাকাউন্ট জব্দের কোনো বিষয়ও নেই। গত কয়েক সপ্তাহে মাদক বিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলা ও কলম্বিয়ার নৌযান লক্ষ্য করে 10 দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিহত হয়েছে কমপক্ষে 40 জন। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। 93 বছর বয়সে মারা গেছেন থাইল্যান্ডের রাজমাতা সিরিকেত। দেশটির বর্তমান রাজা ভাজিরা লঙ্কর্নের মা ছিলেন তিনি। শুক্রবার স্থানীয় সময় রাত 9:30টার দিকে ব্যাংককের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বিভিন্ন রোগ নিয়ে 2019 সাল থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাকে শেষ বিদায় জানাতে চলছে রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের প্রস্তুতি। আর তার সম্মানে 1 বছরের শোক পালন করবে থাই রাজপরিবার। প্রয়াত থাই রাজা ভূমিবল আদুলাদেজের স্ত্রী ছিলেন সিরিকেত। তরুণ বয়সে ফ্যাশন আইকন হিসেবে তিনি পরিচিত ছিলেন। গ্রামীণ দরিদ্রদের সহায়তা, ঐতিহ্যবাহী হস্তশিল্প সংরক্ষণ, পরিবেশ রক্ষার রাজ প্রকল্পগুলো পরিচালনার তত্ত্বাবধান করতেন এই সাবেক থাই রানী। নারীর ছদ্মবেশ ধারণ করে আফগানিস্তান থেকে পালিয়েছিলেন জঙ্গি গোষ্ঠী আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেন। বার্তা সংস্থা ANI-কে দেয় একান্ত সাক্ষাৎকারে এমন দাবি করেন সাবেক CIA কর্মকর্তা জন কিরিয়াকু। দীর্ঘ 15 বছর তিনি পাকিস্তানের মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবেই দায়িত্বরত ছিলেন। জানান, সে সময় মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের এক কমান্ডারের অনুবাদক ছিলেন একজন আল কায়েদা গুপ্তচর। মার্কিন সেনাবাহিনীতে কাজের আড়ালে গোপনে জঙ্গি গোষ্ঠীটিকে তিনি তথ্য পাচার করত। এই অনুবাদকের সহায়তা নিয়ে বোরকা পরে আফগানিস্তানের তোড়াবোড়া পাহাড় থেকে পালিয়ে পাকিস্তানে যান আলোচিত 9/11 মাস্টার মাইন্ড ওসামা বিন লাদেন। গাজা উপত্যকায় ড্রোন ব্যবহার করে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করছে মার্কিন সেনাবাহিনী। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। সেখানে আরও বলা হয়, গাজায় নজরদারিতে কেবলমাত্র ইসরায়েলের উপর নির্ভর করছে না যুক্তরাষ্ট্র প্রশাসন, স্বতন্ত্রভাবেই
পর্যবেক্ষণের কাজ করছে। ইসরায়েলি ও মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে পত্রিকাটি জানায়, যুক্তরাষ্ট্র ইসরায়েল সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টারের মিশনে সহায়তা করছে নজরদারি উড়োযানগুলো। গাজার পরিস্থিতি তদারকির জন্য সম্প্রতি দক্ষিণ ইসরায়েলে তৈরি করা হয়েছে এই যৌথ সমন্বয় কেন্দ্র। ইসরায়েলের অনুমতিক্রমেই ড্রোনগুলো ওড়ানো হচ্ছে।